তো কি হচ্ছে জি2 ফেজে, কি হচ্ছে সেন্ট্রিওল দুটো এন্ডে যাচ্ছে। আগে সবার প্রথমে সেন্ট্রিওলের কপি ফর্মেশন হচ্ছে। সেন্ট্রিওলের কপি কেন ফর্ম হচ্ছে? কারণ সেন্ট্রিওল কি করছে, ক্রোমোজোমকে ডিভাইড করতে হেল্প করছে। যে ক্রোমোজোমটা ডুপ্লিকেটেড হচ্ছে, ক্রোমোজোমের একটা হাত থেকে যখন দুটো হাত হচ্ছে, সেই দুটো হাতকে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করতে হেল্প করছে হচ্ছে সেন্ট্রিওল। ঠিক আছে, তো সেন্ট্রিওল দুদিকে যেতে হবে। সেন্ট্রিওল নর্মালি একটা থাকে, একটা ছেলে। এবার সেই সেন্ট্রিওল নিজের একটা কপি তৈরি করে, দিয়ে দুটো এন্ডে দুটো সেন্ট্রিওল যায়, তার মানে টার্মিনালাইজেশন অফ সেন্ট্রিওল। সেটাও হয় হচ্ছে জি2 ফেজে। আর কি হয়, যে ডিএনএটা ডিভাইড হবে, ডুপ্লিকেট হওয়া ডিএনএ, সেটাকে নারিশ করা হয়। আর কি করা হয়, অর্গানেল গুলো এই সময় কন্টিনিউয়াসলি ডিজলভ হতে থাকে, যেটা অলরেডি আগে থেকে চলছে। তো এইগুলো বলেছিলাম। আর এম ফেজে কি হয় সেটা আমি বলেছিলাম আলোচনা করব ভাস্টলি। তো আজকে সেখান থেকেই শুরু হবে যে এম ফেজে কি হচ্ছে। আচ্ছা, তো এম ফেজ দিয়ে শুরু করব। এম ফেজ আর মাইটোটিক ফেজ। ঠিক আছে, এম ফেজ আর মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজে ডিভিশনটা হয়। মাইটোটিক ফেজকে দুটো ডিভিশনে ভাগ করা হয়, দুটো ডিফারেন্ট সেগমেন্টে ভাগ করা হয়। ফার্স্ট ওয়ান ইজ ক্যারিওকাইনেসিস, আর সেকেন্ড ওয়ান ইজ সাইটোকাইনেসিস। ঠিক আছে, ক্যারিওকাইনেসিস মিনস ডিভিশন অফ ক্যারিয়ন, আর সাইটোকাইনেসিস মিনস ডিভিশন অফ সাইটন। সবার প্রথমে নিউক্লিয়াসের ডিভিশন হয়, তারপরে সেলের ডিভিশন হয়। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। আচ্ছা, আমরা দেখবো এর মধ্যে কি কি স্টেপস ইনভলভড আছে। সবার প্রথমে আমরা দেখবো হচ্ছে ক্যারিওকাইনেসিস কি কি ফেজের মধ্যে ডিভাইড। ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিসের আন্ডারে যে ফেজেস গুলো আছে, ফার্স্ট ওয়ান ইজ প্রোফেজ। প্রোফেজের সময় কি হয়, যদি প্রোফেজের কথা বলি তাহলে এই সময় এই যে দুটো এন্ডে সেন্ট্রিওল আছে, অলরেডি চলে গেছে, দিস আর সেন্ট্রিওলস। ওকে, দিস আর সেন্ট্রিওলস। এবং সেন্ট্রিওল থেকে এরকম স্টারের মতো দেখতে এক ধরনের রে ফরমেশন হয় এই সময়। ঠিক আছে, এইগুলোকে বলা হয় দিস ইজ সেন্ট্রিওল। ওপরেরটা হচ্ছে সেন্ট্রিওল, আর নিচেরটা হচ্ছে অ্যাস্টার রে। অ্যাস্টার রে। ঠিক আছে, এইবার আর মাঝে থাকে কি, মাঝে থাকে হচ্ছে ক্রোমোজোমস। ঠিক আছে, এবার এই সময় ক্রোমোজোমের শেপটা কমপ্লিটেড হয়েছে নিয়ারলি। ঠিক আছে, মা, হ্যাঁ, এই সময় ক্রোমোজোমের শেপটা কমপ্লিটেড হয়েছে নিয়ারলি, পুরোপুরি এখনো কিন্তু হয়নি। আচ্ছা, তাহলে দেখ ক্রোমোজোম কমপ্লিট শেপে এসছে। এই ধর একটা ক্রোমোজোম, এই ধর ক্রোমোজোম। ঠিক আছে, এখনো কিন্তু ক্রোমোজোমের ডিস্ট্রিবিউশন হয়নি। মানে আমাদের বডিতে আমরা জানি কি ক্রোমোজোম পেয়ারে থাকে। আমাদের বডিতে 23 পেয়ার্স অফ ক্রোমোজোম আছে। ঠিক আছে, প্রত্যেকটা পেয়ারে একটা দুটো করে ক্রোমোজোম। মানে ফার্স্ট পেয়ারে দুখানা, সেকেন্ড পেয়ারে দুটো, থার্ড পেয়ারে দুটো, ফোর্থ পেয়ারে দুটো। আমি ধর এখানে দু পেয়ার অফ ক্রোমোজোম নিয়ে দেখাচ্ছি। এই এই দুটো ধরলাম একের পেয়ারের ক্রোমোজোম, আর এই দুটো ধরলাম আমি দুয়ের পেয়ারের ক্রোমোজোম। তার মানে এরা এখনো পাশাপাশি আসা টাসা ওসব হয়নি, জাস্ট
সবে ক্রোমোজোমের শেপে এসছে ডিএনএ থেকে কয়েলড আপ হয়ে। এটা হচ্ছে প্রোফেজে দেখা যায়, যে ক্রোমোজোম গুলো মানে ডিএনএটা কয়েলড আপ হওয়ার পরে, কনডেন্সড হওয়ার পরে, অ্যাকচুয়ালি এটা পুরো প্রোফেজের শুরুতেই দেখা যায় না, এটা লেট প্রোফেজে দেখা যায়। যে সেন্ট্রিওল দুটো এন্ডে আছে, সেন্ট্রিওল থেকে এরকম অ্যাস্টার ফর্মেশন হয়েছে, এরকম তারার মতো দেখতে দেখ। তারপরে মাঝে ক্রোমোজোম গুলো শেপ নিয়েছে, বাট এখনো ডিস্ট্রিবিউটেড হয়নি। লেট প্রোফেজে ক্রোমোজোমের এই ফেজটা দেখা যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে মেটাফেজ। মেটাফেজ মেটাফেজে এই যে ধর এই এন্ডে স্পিন্ডল আছে, স্পিন্ডল থেকে অ্যাস্টার আছে। ঠিক আছে, মেটাফেজে ক্রোমোজোম গুলো মাঝখান বরাবর এসে বসে, মাঝখানে এরম ভাবে এসে বসে। আমরা চারটে ক্রোমোজোম আঁকছি, চারটে ক্রোমোজোম নিয়ে দেখাচ্ছি, কারণ আমি যদি এখানে আমাদের হিউম্যান বডির মধ্যে 23টা ক্রোমোজোম নিয়ে দেখাই তাহলে ছবিটা ঘিজিমিজি হয়ে যাবে। চারটে ক্রোমোজোম আছে। আর এই অ্যাস্টার থেকে কি বেরোয়? অ্যাস্টার থেকে এরকম দড়ির মতো এক ধরনের ফাইবার বেরোয়, যেগুলো এই ক্রোমোজোমের কাইনেটোকোর রিজিয়নে গিয়ে বাইন্ড করে। দিস ইজ কাইনেটোকোর রিজিয়ন, এইখানে সেন্ট্রোমিয়ারের ঠিক ওপর। সেম গোস ফর দিস সাইড অলসো। ঠিক আছে, যেহেতু ক্রোমোজোম গুলো মাঝখানে এসে বসেছে, দিস এরিয়া ইজ কল্ড ইকুয়েটোরিয়াল প্লেট অর প্লেন, যেটা ইচ্ছা বলতে পারিস। এইখানে কি হয়, এই ইকুয়েটারে এসে ক্রোমোজোম গুলো বসে। মেটাফেজ মানে হচ্ছে মেটা ফর মিডল, এইভাবে মনে রাখতে পারিস। ঠিক আছে, তো ক্রোমোজোম গুলো এরম ভাবে মাঝে এসে বসে হচ্ছে এই মেটাফেজ। ঠিক আছে, আচ্ছা এইবার একটা জিনিস বলে দিই। আমরা মেটাফেজ এখানে পড়ছি সেল ডিভিশনের ক্ষেত্রে, এটা আমি নর্মাল মাইটোটিক ডিভিশনের কথা পড়ছি। আমরা নর্মাল এমফেসটা পড়ছি, এটা নর্মাল মাইটোটিক ডিভিশন, মাইটোসিস, নর্মাল সেল ডিভিশন। মিওসিস টিওসিস পড়ছি না। মাইটোসিস মানে হচ্ছে 2n নাম্বার অফ ক্রোমোজোম নিয়ে একটা সেল রিয়াকশন করতে ঢুকেছে, ডিভিশন করতে ঢুকেছে। 2n নাম্বার অফ সেল মানে 2n নাম্বার অফ ক্রোমোজোম নিয়ে একটা সেল ডিভাইড করতে ঢুকেছে। মানে 2n মানে এখানে ধরে নিলে তার কাছে 10টা ক্রোমোজোম আছে। এবার এখানে কি হচ্ছে, তার 2n এর আগে 2n থেকে দুটো 2n তৈরি হচ্ছে, মানে দুটো সেল তৈরি হচ্ছে যাদের কাছে 10টা করে ক্রোমোজোম আছে। এটা হচ্ছে মাইটোটিক ডিভিশন। আর ওটা যদি মিওসিস হতো তাহলে 10টা 5 5-এ ভেঙে যেত। যাই হোক, যেহেতু এটা মাইটোসিস, তাহলে মাইটোসিসে কি হচ্ছে, 2n-টার দুটো হাফ তৈরি হচ্ছে, তার আগে 2n নিজের একটা কপি তৈরি করে রাখছে। ঠিক আছে, যে 10-এর একটা কপি অলরেডি হয়ে থাকছে, দিয়ে এদিকে 10টা ক্রোমোজোম, ওদিকে 10টা ক্রোমোজোম, এইভাবে হচ্ছে মাইটোসিস, সিম্পল মাইটোটিক ডিভিশন। সবার প্রথমে দেখলাম প্রোফেজে কি হলো, প্রোফেজে সেন্ট্রিওল গুলো টার্মিনালাইজ হওয়ার পরে এখান থেকে অ্যাস্ট্রো ফর্মেশন হলো, ক্রোমোজোমের স্ট্রাকচারটা প্রমিনেন্ট হলো। ক্রোমোজোম গুলো তখনো পেয়ারে আসেনি, মেটাফেজের প্রথমেই ক্রোমোজোম গুলো পেয়ারে আসলো, এবং ক্রোমোজোম গুলো মেটাফেজিক প্লেট বরাবর আসলো, মেটাফেজিক প্লেট বা ইকুয়েটোরিয়াল প্লেট বরাবর আসলো। এখানে যদি আমি মার্ক করে দিই ক্রোমোজোম গুলোকে, তাহলে হবে কি, এটাও 1 নম্বর পেয়ারের ক্রোমোজোম, এটাও 1 নম্বরের, এটাও 2 নম্বরের ক্রোমোজোম, এটাও 2 নম্বরের ক্রোমোজোম, মানে পেয়ারের ক্রোমোজোম গুলো পাশাপাশি এলো। একই পেয়ারের দুটো ক্রোমোজোমকে বলা হয় হোমোলগাস ক্রোমোজোম। মানে ফার্স্ট পেয়ারে ধর দুটো ক্রোমোজোম আছে, দিস টু আর হোমোলগাস ক্রোমোজোম। এগুলো কিন্তু ক্লাস 10-এর জিনিস। আর কি, ক্রোমোজোম নর্মালি দু রকম কন্ডিশনে থাকতে পারে, একটা হচ্ছে মোনোভ্যালেন্ট কন্ডিশন, আর একটা হচ্ছে বাইভ্যালেন্ট কন্ডিশন। বডিতে নর্মালি ক্রোমোজোম কোন কন্ডিশনে থাকে, মোনোভ্যালেন্ট কন্ডিশনে। ডিভিশনের সময় সেটা এই আফটার রেপ্লিকেশন বাইভ্যালেন্ট কন্ডিশনে যায়।
ঠিক আছে, মানে যখন ডুপ্লিকেশন হয়ে জেনেটিক মেটেরিয়ালটা ডাবল হয় তখন এই বাইভ্যালেন্ট কন্ডিশনটা আসে, আর অনলি এট দ্য টাইম অফ ডিভিশন। ঠিক আছে, তো এই গেল মেটাফেজ। মেটাফেজে কি করছে, ইকুয়েটোরিয়াল প্লেট বরাবর ক্রোমোজোম গুলো এসে বসছে, বাইভ্যালেন্ট কন্ডিশনে থাকা ক্রোমোজোম গুলো অবশ্যই, এবং তাদের সঙ্গে দুদিক থেকে অ্যাস্ট্রোজেল থেকে আসা এক ধরনের ফাইবার কানেক্টেড হচ্ছে। দিস ফাইবার ইজ কল্ড স্পিন্ডল ফাইবার। ঠিক আছে, এইবার হচ্ছে অ্যানাফেজ। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যেহেতু আমরা এটা কি বললাম মাইটোটিক ডিভিশনের সেল পার্টস পড়ছি, মাইটোটিক ডিভিশনের ক্যারিওকাইনেসিস পড়ছি, মাইটোসিস করে যেসব সেলগুলো তাদের এইটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এগুলোকে কি বলে, ক্রোমাটিড বলে। এই ক্রোমাটিড গুলো এরকম থাকে না, তাদের ক্রোমাটিড গুলো খুব ক্লোজলি প্যাকড থাকে। মানে ধর এই একটা ক্রোমাটিড, আর এই আর একটা ক্রোমাটিড। ঠিক আছে, মানে খুব ক্লোজলি প্যাকড থাকে ক্রোমাটিড গুলো। ঠিক আছে, কারণ আমি পরে বলবো। ঠিক আছে, আর এই রকম কয়েলিং কে বলা হয়, এইরকম একসঙ্গে লেগে থাকে বলা হয় প্লেকটোনেমিক কয়েলিং অফ ক্রোমোজোম ইন মাইটোসিস। ওকে, আচ্ছা, এবার মেটাফেজে আমি কি দেখলাম বললাম, মেটাফেজের জিনিসপত্র। এবার আমি যাব হচ্ছে এনাফেজ। অ্যানাফেজে কি হচ্ছে, দেখ এই যে ফাইবারটা এসে জুড়েছে স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল ফাইবারের কাজ কি, স্পিন্ডল ফাইবারের কাজ হলো ক্রোমোজোমকে মাঝখান থেকে আলাদা করা, সেপারেট করা, এবং ক্রোমাটিড গুলোকে দুটো এন্ডের দিকে টানা। ঠিক আছে, মানে এইভাবে একটা ক্রোমাটিডের এন্ড একদিক থেকে আলাদা হচ্ছে, এইভাবে একটা আলাদা হচ্ছে, মানে এদিক থেকেও টান তৈরি হচ্ছে, এদিক থেকেও টান তৈরি হচ্ছে। ঠিক আছে, যার ফলে অ্যানাফেজে ক্রোমাটিড গুলো ছিঁড়ে যাচ্ছে, এবং কি রকম শেপ নিচ্ছে সেটা একটু দেখায়। ঠিক আছে, ক্রোমোজোম গুলো এরম ভাবে মাঝখান থেকে আলাদা হয়ে যাচ্ছে, এবং ক্রোমোজোম গুলো যখন আলাদা হয় তাদের মাঝে এক ধরনের ফাইবার থাকে। দিস ফাইবার ইজ কল্ড, এক সেকেন্ড একটু ঘন কালি। আচ্ছা, এখানে কি কি আছে, দিস ইজ স্পিন্ডল ফাইবার, দিস ইজ অ্যাস্টার, দিস ইজ সেন্ট্রিওল, দিস ইজ ক্রোমোজোম, এন্ড এই মাঝে যে ফাইবারটা দেখছি দিস ফাইবার ইজ কল্ড ইন্টারজোনাল ফাইবার। নর্মালি এই মাইটোসিস প্রসেসটা আমাদের কারা শো করে, না বডি সেল শো করে। ঠিক আছে, এবার বডি সেলের যে ক্রোমাটিড গুলো তৈরি হচ্ছে, ক্রোমাটিড মানে কি, ক্রোমোজোমের আর্মকে ক্রোমাটিড বলে। সেই ক্রোমাটিড গুলো একটা আরেকটার সাথে দেখালাম কিরম ভাবে চিপকে থাকছে, এরকম ভাবে চিপকে থাকছে পুরো মাঝখানটায়। তো এদের আলাদা করা খুব কঠিন। তো একবার যখন আলাদা করা হয় তারপরে এরা আবার রিঅ্যানিল করতে চায়, মানে আবার জয়েন করতে চায়। যাতে এরা জয়েন না করতে পারে এই জন্য মাঝে একটা এরকম ফাইবার তৈরি হয়, যেটা এই দুটো ক্রোমাটিডকে দুদিকে ঠেলে উল্টো, কাছে আসতে দেয় না, মানে ক্ল্যাম্পের মতো কাজ করে।
গাড়ির টায়ার চেঞ্জ করার সময় যেমন সে মাঝে এক ধরনের ক্ল্যাম্প ঢুকিয়ে সেটাকে ঘোরালে সেটা গাড়ির থেকে মাটির ডিস্টেন্সটাকে বাড়িয়ে দেয়, ব্যাপারটা অনেকটা ওরকম। এই ইন্টারজোনাল ফাইবার কি করে, ক্রোমোজোম গুলোকে দুটো এন্ডের দিকে ঠেলে দিতে হেল্প করে। আর এই অ্যানাফেজের লাস্টের দিকে কি হয় না, এই যে সেল মেমব্রেনটা এরম ভাবে ভেতরের দিকে বেঁকতে শুরু করে। এখানটায় একটা ক্লিভেজ মতো দেখা যায়, এবং সাইটোপ্লাজম ডিভাইড হতে শুরু করে দুটো। ঠিক আছে, ক্রোমোজোম একদম এন্ডের দিকে চলে যায়, 4 নম্বর ফেজ, দ্যাট ইজ টিলোফেজ। ক্রোমোজোম গুলো এন্ডে চলে যায়, ক্রোমোজোম গুলো এন্ডের দিকে চলে যায়। আচ্ছা, দুদিকে তো ইয়ে থাকবেই, স্পিন্ডল ফাইবার, সেন্ট্রিওল থাকবে। ঠিক আছে, আচ্ছা, ক্রোমোজোম গুলো এন্ডের দিকে চলে গেছে, ক্রোমোজোমস আর অ্যাট দ্য এন্ডস। অ্যাস্ট্রয়েড রে মোটামুটি গুটিয়ে গেছে, আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, আর এখান দিয়ে এই এই যে ইয়েটা ছিল, ফাড়োটা ছিল, ক্লিভেজ যেটার কথা বলছিলাম, সেই ক্লিভেজটা আরো ডিপ হতে থাকে। ঠিক আছে, এই ক্লিভেজটা আরো ডিপ হতে থাকে। ঠিক আছে, এইবার আস্তে আস্তে কি হয়, এটা মাঝখান থেকে পুরো সাইটোপ্লাজমটাই ব্রেক ডাউন হয়ে যায়। ঠিক আছে, দিয়ে দুটো ইন্ডিভিজুয়াল সেল তৈরি হয় একদম টেলোফেজের লাস্টে। এই একটা ইন্ডিভিজুয়াল সেল, সরি, দুটো ইন্ডিভিজুয়াল সেল তৈরি হয়ে যায়, দুটো ইন্ডিভিজুয়াল সেলের মধ্যে দুটো ইন্ডিভিজুয়াল, 4টে করে ক্রোমোজোম পেয়ে গেছে সবাই, দুটো সেলই। ঠিক আছে, সেন্ট্রিওল গুলো একটা এন্ডে পড়ে থাকে। ঠিক আছে, এই হলো স্ট্রাকচার। এটা হচ্ছে আফটার সাইটোকাইনেসিস। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এটা এটা ক্যারিওকাইনেসিস কমপ্লিট হলো। এটার পরে কি হচ্ছে, এটাতে জাস্ট নিউক্লিয়ার ডিভিশনটা কমপ্লিট হলো, মানে এর চারিদিকে নিউক্লিয়াস ফর্মেশন কমপ্লিট হলো। সরি, একটা জিনিস ভুলে গিয়ে ফেলেছি। ইয়েটা বাইরে থাকে, সেন্ট্রিওলটা। সেরকম এখানেও সেন্ট্রিওলটা এখান থেকে ডিলিট করে দিতে, যে এরও নিউক্লিয়াস তৈরি হয়। সাইটোপ্লাজমটা, এই সেন্ট্রিওলটা বাইরে করে।
ঠিক আছে, এই হলো, এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর এটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসে সবার প্রথমে নিউক্লিয়াসের ডিভিশনটা কমপ্লিটেড হলো, আর সাইটোকাইনেসিসে সবার লাস্টে কি হলো, সাইটোপ্লাজমিক ডিভিশনটা কমপ্লিট হলো। এইভাবে সেলটা টোটাল তার ডিভিশনটাকে কমপ্লিট করছে দুটো স্টেপে। সবার প্রথমে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ করে ক্রোমোজোমটাকে ডিভাইড করে নিল। তারও আগে এস ফেজে ক্রোমোজোমের কন্টেন্টটাকে ডাবল করে নিয়েছে, তাই জন্য ক্রোমোজোম গুলো দুখানা করে হাত তৈরি হয়েছে। নর্মালি ক্রোমোজোমের একটা করে হাত হওয়ার কথা, কিন্তু যখন যেহেতু ক্রোমোজোমে মানে টোটাল ডিএনএ কন্টেন্ট ডাবল হয়ে গেছে, তাই জন্য সব কটা ক্রোমোজোমেরই দুটো করে হাত, যাতে আলাদা হতে পারে মাঝখান থেকে। ঠিক আছে, এই প্রসেসটা হলো সেল ডিভিশন এর ডিফারেন্ট ফেজেস। এবার আমরা এটা কি পড়লাম, এটা আমরা পড়লাম মাইটোসিস সেল ডিভিশন। এটা আমাদের বডি সেলগুলো, নর্মাল বডি সেল এইভাবে ডিভাইড করে। ঠিক আছে, আর আমাদের বডিতে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট যে পদ্ধতিতে তৈরি হয়, যে সেল ডিভিশনের মাধ্যমে তৈরি হয়, দ্যাট ইজ কল্ড মিওটিক সেল ডিভিশন। মাইটোসিস বল, কেউ যদি বুঝতে না পারি সেখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে, আটকে থাকে, বল আগে। হ্যাঁ, 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 দুটো করে হাত তো দুটো করে হাতের জন্য যে মেটেরিয়াল, সেটা তো এস ফেজেই তৈরি হয়ে আছে, বুঝতে পেরেছিস তো? দুটো করে হাতটা মানে কি, ডিএনএ কন্টেন্ট ডাবল হয়েছে বলে দুটো করে হাত তৈরি হয়েছে। আর ডিএনএ কন্টেন্ট ডাবল মানে সিনথেসিস অফ ডিএনএ কোথায় হয়েছে? সিনথেসিস অফ ডিএনএ তো সেই এস ফেজে হয়েছে, মানে অলরেডি আই হ্যাভ দ্য মেটেরিয়াল, ঠিক না? সেই জিনিসটা ক্রোমোজোমের শেপ নিচ্ছে প্রোফেজে। দিস উইল বি দা মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ঠিক আছে, বল কার কি অসুবিধা, এইটুকু যতটুকু বললাম তার মধ্যে ক্লিয়ার করতে করতে এগোনো ভালো। বল। সাইটোপ্লাজমে থাকে রে। ডিভিশনের সময় তো নিউক্লিয়াসই থাকে না, ঠিক না? কারণ নিউক্লিয়াসের মেমব্রেন তো ডিসলভ করে যায়, মানে পুরোটাই সেল মেমব্রেনই আমাকে ধরতে হবে। নিউক্লিয়াস বলে তো কিছু থাকে না ডিভিশনের সময়। হুম, হুম, হুম। পুরো জায়গাটা যাতে ইউটিলাইজ করতে পারে। হ্যাঁ, বল, বল। প্রোফেজে এই যে কয়েলিংটা কমপ্লিটেড হচ্ছে, এই যে এই কয়েলিংটা, এইটা কমপ্লিটেড হচ্ছে। এতক্ষণ তো নিউক্লিওজোমের মডেলটা চলছিল, মানে কয়েলড আপ চলছিল, ডিএনএটা কয়েল হতে 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 এই প্রোফেজের শেষে গিয়ে কয়েলিং পুরো কমপ্লিট হয়ে ক্রোমোজোমের শেপে আসলো। নাহলে তো এতক্ষণ ডিএনএ ছিল এরকম। বুঝতে পেরেছিস? আর বল, আর বল, কে কার কোনটায় অসুবিধা বলে দিচ্ছি। তাহলে আমি ধরে নিলাম সবাই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ অফ মাইটোটিক সেল ডিভিশন বুঝতে পেরেছিস। মাইটোসিস ইজ ক্লিয়ার নাও, সো আই এম গোয়িং ফর মিওসিস অর মিওটিক সেল ডিভিশন। একটু মন দিয়ে শুনবি, একটু কঠিন। আচ্ছা। হুম। মিওসিস। ঠিক আছে, আমি বললাম আমাদের বডির সব সেল মাইটোসিস সেল ডিভিশনে ডিভাইড করে, অনলি আমাদের বডিতে যখন স্পার্ম প্রোডাকশন ইন কেস অফ মেলস, অর ওভাম প্রোডাকশন অর ওভাম ম্যাচুরেশন, যেটাই বলি ওভাম প্রোডাকশন ইন কেস অফ ফিমেল, এই দুটো প্রসেস যখন হয়, অনলি দিস থিং উইল কাম, অনলি অ্যাট দ্যাট টাইম মিওসিস ইজ গনা পারফর্ম, অনলি সেই সময়ের জন্য মিওসিস হবে। এইবার একটা জিনিস ভালো করে বুঝতে হবে, মিওসিস সেল ডিভিশনে কারেন্ট ইয়েটা, মিওসিসের আগেও কিন্তু ওই G1 S G2 হবে, এই এম এর ব্যাপারটাই আলাদা। বোঝা গেল?
G1s G2 কিন্তু মাইটোসিস মিওসিস দুজনেরই সেম। সেল ডিভিশন দু রকম হয়, একটা হচ্ছে মাইটোটিক সেল ডিভিশন, একটা হচ্ছে মিওটিক সেল ডিভিশন। মাইটোটিক সেল ডিভিশন এখনই পড়লি, একটা 2n নাম্বার অফ সেল কি হচ্ছিল, 2n নাম্বার অফ সেল থেকে দুটো 2n নাম্বার অফ সেল তৈরি হচ্ছিল, জাস্ট আ জেরক্স কপি ইজ ফর্ম। আর মিওটিক সেল ডিভিশনে কি হবে, এই 2n নাম্বার অফ সেলটা, এই 2n ক্রোমোজোম নাম্বার অফ সেলটার ক্রোমোজোম নাম্বার আগে হাফ হয়ে যাবে, এন আর এন দিয়ে, এই একটা এন থেকে একটা কপি তৈরি হবে, এই আর একটা এন থেকে একটা কপি তৈরি হবে। ঠিক আছে। মিওসিসকে দুটো ফেজে ভাগ করা হয়, ফার্স্ট ইজ মিওসিস ওয়ান, দেন ইট ইজ মিওসিস টু। মিওসিস ওয়ান ইজ reductional division. This is called reductional division. And meiosis 2 is equational division. মিওসিস ওয়ানে কি হচ্ছে, 2n নাম্বার অফ সেল, মানে 2n ক্রোমোজোম নাম্বার সেলে 2n টা, দুটো ক্রোমোজোমটা কি হচ্ছে, ক্রোমোজোমটা হাফ হয়ে যাচ্ছে, তো টোটাল নাম্বার অফ ক্রোমোজোম ইজ জাস্ট হাফ মিওসিস ওয়ানে। আর মিওসিস টু এ কি হচ্ছে, সেম লাইক মাইটোসিস, মানে 2n থেকে যেমন দুটো 2n তৈরি হচ্ছিল, এখানে n থেকে এক দুটো n, আর ওই nটা থেকে দুটো n তৈরি হচ্ছে। মিওসিস টু টা পুরো মাইটোসিস এর মতো। আর মিওসিস ওয়ানে কি হচ্ছে, টোটাল ক্রোমোজোম নাম্বারটা ইজ গেটিং হাফ। ঠিক আছে, তার মানে মিওসিসকে দুটো ফেজে ভাগ করা হয়, ফার্স্ট ইজ রিডাকশনাল ডিভিশন আর মিওসিস ওয়ান, দেন ইট ইজ ইকুয়েশনাল ডিভিশন আর মিওসিস টু। তো আমরাও মিওসিসকে দুটো ফেজে ভাগ ভাগ করে পড়বো। তো সবার প্রথমে মিওসিস ওয়ান। মিওসিস ওয়ান বল বা টু বল, দুটো ফেজের মধ্যেই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে। মিওসিস ওয়ান এর সব কটার আগে ওয়ান বসবে, মানে প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। আর মিওসিস টু এর গুলোর আগে প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টেলোফেজ টু। ঠিক আছে, আর সব বাকি সেম। মিওসিস ওয়ানে সবার প্রথমে, মিওসিস ওয়ান এর মধ্যে যে ফেজেস গুলো দেখা যায় সেগুলো হলো কি, প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টিলোফেজ ওয়ান। ডায়াগ্রাম বার করি, ওয়েট। এ দেখ, প্রোফেজে ডিএনএ ফর্মেশন হয়েছে, এই যে মেটাফেজে মাঝখানে এসে বসেছে, অ্যানাফেজে আলাদা হয়েছে, টেলোফেজে নিউক্লিয়াস আলাদা হয়েছে, সাইটোপ্লাজমিক ডিভিশন শুরু হয়েছে, আর এই যে সাইটোকাইনেসিস কমপ্লিট হয়েছে দুটো ইন্ডিভিজুয়ালস। এবার মিওসিস। এই যে মিওসিস ওয়ান আর মিওসিস টু দুটো ফেজে ভাগ করা হয়। তো মিওসিস ওয়ান এর আন্ডারেও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে। মিওসিস টু এর আন্ডারেও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে। তো মিওসিস ওয়ান এর যে ফেজ গুলো আছে, সবার প্রথম ফেজ হচ্ছে প্রোফেজ ওয়ান। মনে রাখবি, প্রোফেজ ওয়ান হচ্ছে হোল মাইটোসিসের সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ এবং সব থেকে লার্জেস্ট, দ্য মোস্ট লার্জেস্ট স্টেপ। ঠিক আছে, এই স্টেপে যাবতীয় যত ঘটনা সব এই স্টেপে হচ্ছে। ঠিক আছে, প্রোফেজ ওয়ান কে আবার পাঁচটা সাব ফেজে ভাগ করা হয়: লেপটোটিন, জাইগটিন, প্যাকাইটিন, ডিপ্লটিন এন্ড ডায়াকাইনেসিস। ওয়ান বাই ওয়ান আমি স্টেপ গুলো দেখবো। ফার্স্ট ওয়ান ইজ লেপটোটিন। লেপটোটিন হচ্ছে একদম জাস্ট দ্য স্টার্টিং অফ দ্য প্রোফেজ ওয়ান। এই ফেজটায় তখনও ক্রোমোজোমের শেপ কমপ্লিট হয়নি। ঠিক আছে, দেখ ক্রোমোজোম পুরো কমপ্লিটলি তৈরি হয়নি। দেখ কেমন ডিএনএ ডিএনএ লাগছে দেখতে, মানে এই ছবিটা যদি আমি আরো মানে হচ্ছে ট্রুলি আঁকি, ছবিটা দেখতে হবে অনেকটা এরকম। মানে ধর, এইখানে ক্রোমোজোম গুলো দেখতে এরকম থাকে, মানে কয়েলিং চলছে, ক্রোমোজোমের শেপে আসেনি এখন, এবং এগুলো পরপর পরপর সাজানো থাকে।
তো দেখতে অনেকটা কিরকম লাগছে দেখ, রজনীগন্ধার স্টিকের মতন দেখতে লাগছে, পর 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 সাজানো। এগুলো এই ক্রোমোজোম গুলো যখন এবার 26টা ক্রোমোজোম যখন 23টা পেয়ার অফ ক্রোমোজোম মানে 46টা ক্রোমোজোম যখন পাশাপাশি থাকবে, তখন পুরো কিরকম লাগবে, ফুলের তোড়া বা বুকের মতো দেখতে লাগবে। মানে ডিএনএ কয়েলিং চলছে তখন, প্রোফেজ ওয়ান, একদম শুরু, লেপ্টোটিন ফার্স্ট ফেজ, ক্রোমোজোমের কয়েলিং চলছে। দ্য ক্রোমাটিন ফাইবার্স বিকেম লং অ্যান্ড স্লেন্ডার ক্রোমোজোমস, মানে ক্রোমোজোম টোটাল ফর্মেশন হয়নি, স্লেন্ডার স্ট্রাকচারে আছে। দেখতে লাগে কিরকম, একদম ক্রোমোজোম গুলো খুব পাতলা পাতলা হয়, সবে ক্রোমোজোমের শেপ নেয়, সবে ক্রোমোজোমের আকারে আসছে। ঠিক আছে, এই ফেজটাকে বলা হয় বুকে ফেজ, BUQUET, বুকে। ঠিক আছে, বুকে মানে ফুলের তোড়া, সেই বুকে। এই ফেজটাকে বলা হয় হচ্ছে বুকে ফেজ। এবং বুকে ফেজের লাস্টে যেটা হয় যে ডিএনএ কমপ্লিটলি ক্রোমোজোমে শেপটা নেয়, মানে এই শেপটাই আসে ক্রোমোজোম, বাট স্ট্রাকচারটা তখনও খুব স্লেন্ডার বা পাতলা থাকে। প্রমিনেন্ট ক্রোমোজোমের স্ট্রাকচার তখনও আসেনি, স্লেন্ডার বা পাতলা থাকে ক্রোমোজোম গুলো দেখতে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে জাইগোটিন। তাহলে লেপ্টোটিনে কি হলো, ক্রোমোজোম কয়েলিং সবে শেষ হবে হবে এরকম একটা পরিস্থিতি, এবং ক্রোমোজোম গুলোকে দেখতে তখনও স্লেন্ডার, এবং ক্রোমোজোম গুলো একসাথে পাশাপাশি আছে বলে ক্রোমোজোম গুলোকে দেখতে কিরকম লাগে, অনেকটা ফুলের বুকের মতো লাগে। ঠিক আছে, এবং এই সময় ক্রোমোজোমের পেয়ারিং কমপ্লিট হয়নি। ঠিক আছে, এই সময় ক্রোমোজোমের পেয়ারিং ইজ নট কমপ্লিটেড। তোদের এখানে এটা এরম ভাবে দেখিয়েছে, আরে ছি ছি ছি, এটা অবশ্য কালারের জন্য ওরা দেখিয়েছে, ওদের দোষ দেওয়া যাবে না। আচ্ছা যাই হোক, আমি আমার মতো করে দেখাই, নাহলে তোদের এই জায়গাটাই সমস্যা হয়ে যাবে। হুম। সো প্রোফেজ ওয়ানের সে আঁকতেই হবে, লেপ্টোটিন। হুম। তো লেপ্টোটিনে কি হয়, ক্রোমোজোম গুলো কিরকম কন্ডিশনে থাকে, ক্রোমোজোম গুলো সবে ফর্ম রয়েছে, দেখতে ক্রোমোজোম গুলো, আমি এখানেও 4টে ক্রোমোজোম নিয়েই করবো। ঠিক আছে, এরকম লাগে, সবে ক্রোমোজোমের শেপে আসছে। আর লেপ্টোটিনের লাস্ট যদি আমি দেখি, এন্ড অফ লেপ্টোটিন, এটা হচ্ছে স্টার্টিং অফ লেপ্টোটিন, দিস ইজ স্টার্ট। ঠিক আছে, আর এন্ডে, লেপ্টোটিনের এন্ডে আমি কি দেখতে পাবো, এই প্রসেসটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এবং স্লেন্ডার ক্রোমোজোম দেখা যায় এই সময়। ধরে নিলাম লাল দুটো হচ্ছে ক্রোমোজোম নাম্বার ওয়ানের পেয়ার, আর এখানে এই নীল আছে ধর দুটো, নীল তো না, ব্রাউন, লেগে থাকে না, আমার ছবিটায় লেগে গেল ওটা। আর এগুলো ধর সেকেন্ড পেয়ারের ক্রোমোজোম। ঠিক আছে, এটা হচ্ছে কখন দেখা যাচ্ছে, লেপ্টোটিনে। আর দিস ফেজ ইজ কল্ড বুকে ফেজ।
এবার এর পরের ফেজটার নাম হচ্ছে জাইগোটিন। জাইগোটিন। আচ্ছা, কোন বইয়ে দেখবি একটা ফেজ, একটা জিনিস লেখা থাকবে হয়তো অনেক সময় লেপটোটিনের লাস্টে বা জাইগোটিনের শুরুতে। এই ভাগটা তো আমরা করেছি, সেল তো করেনি। তো লেপটোটিনের লাস্টও যা, জাইগোটিনের শুরুও তাই, কারণ দুটো একদমই পরপর। ঠিক আছে, দিস সিকোয়েন্সেস দিস মানে কনসিকোয়েন্সেস এত পরপর যে দুটোকে একই বলা চলে। আচ্ছা, জাইগোটিন। তো সবার প্রথমে জাইগোটিনের ছবিটা দেখি। এই সময় ক্রোমোজোম ফর্মেশন তো কমপ্লিট হয়ে গেছে, এবার জাইগোটিনের শুরুতে কি ক্রোমোজোমের একসঙ্গে পেয়ারিং হওয়াটা কমপ্লিট হয়। মানে যার যে ক্রোমোজোমের যে পেয়ার সে তার পাশাপাশি আসে, মানে লালের পাশে লাল। আর পার্পেলের পাশে পার্পেল। ঠিক আছে, সেন্ট্রিওল তো ধর পড়ে আছে এক কোনায়, এঁকে দিই। ঠিক আছে, এইবার এরা হচ্ছে পেয়ার নাম্বার ওয়ান এর ক্রোমোজোম, ধরে নিলাম এরা হচ্ছে পেয়ার নাম্বার টু এর ক্রোমোজোম। এইবার কি হয়, এই যে পেয়ারিং হয়েছে ক্রোমোজোমের, হোমোলগাস পেয়ারিং হলো। এবার যে যার পেয়ার, যে যার সাথে হোমোলগাস, সেই দুটো ক্রোমোজোমের মধ্যে একটা বন্ড ফর্মেশন শুরু হয় এই সময়। ঠিক আছে, এইখানেও তাই। ক্রোমাটিডে কোথায় হচ্ছে সব, হ্যাঁ বল, সাইটোপ্লাজম, সবকিছু সাইটোপ্লাজমে, নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেন তো ডিসলভ করে গেছে। ঠিক আছে, এইবার এই যখন বন্ড ফর্মেশন হচ্ছে, এই বন্ড ফর্মেশনটাকে বলা হচ্ছে সিন্যাপসিস অর সাইন্যাপসিস। সেই নার্ভ সিস্টেমে যেরকম সিন্যাপসিস পড়েছিলি, অনেকটা সেরকমই সিন্যাপসিস, মানে দুটো জিনিসের কনজুগেশনকে সিন্যাপস বলে। ঠিক আছে, সিন্যাপসিস। আর এই যে কমপ্লেক্সটা ফর্ম হচ্ছে, দিস কমপ্লেক্স ইজ কল্ড সিন্যাপ্টোনেমাল অর সাইন্যাপ্টোনেমাল কমপ্লেক্স। বোঝা গেল? তাহলে যেটা কোথায় তৈরি হচ্ছে না, জাইগোটিনে শুরু হচ্ছে। এরপরে ক্রোমোজোম দুটো একটা আরেকটার কাছে আসতে শুরু করে, মানে একটা আরেকটার ওপরে উঠতে শুরু করে। ঠিক আছে, জাইগোটিনের এন্ডে এই ঘটনাটা ঘটবে। এই দে, এই দেখ, এরাও সিন্যাপ্টোনেমাল কমপ্লেক্স দেখিয়েছে। এরা লাল ক্রোমোজোম আর নীল ক্রোমোজোমকে একটা পেয়ারের ক্রোমোজোম ধরেছে, বুঝেছিস তো? আর আরেকটা লাল ক্রোমোজোম নীল ক্রোমোজোমকে আরেকটা পেয়ারের ক্রোমোজোম ধরেছে। কেন ধরেছে সেটাও বলবো, ওই ক্রসিং ওভার দেখাতে সুবিধা হয় যাতে। বোঝা গেল? তো যাই হোক, এই সময় এই পেয়ারিংটা হয়। এবার আরেকটু যদি আমি লক্ষ্য করি, এই সময় মানে জাইগোটিনের লাস্টে দেখা যাবে একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোমের ওপরে উঠে গেছে। এটা তো স্টার্ট। আর জাইগোটিনের আমি এন্ডটা যদি দেখি, তাহলে দেখবো ওয়ান ক্রোমোজোম ইনস অ্যাবভ দ্য অ্যানাদার। মানে এই একটা ধর লাল ক্রোমোজোম, এর ওপরে ঠিক আর একটা লাল ক্রোমোজোম। বোঝা গেল? সেম গোস ফর দিস ওয়ান অলসো। আমি একটা এঁকেই দেখালাম। মানে এইটা আমি যদি পার্পলটা আঁকি, তাহলে এই একটা পার্পল ক্রোমোজোম, ওর ওপরে আর একটা পার্পল, মানে একটা আরেকটার ওপরে উঠে গেছে। দিস কাইন্ড অফ ফরমেশন, মানে একটা ক্রোমোজোম আরেকটার ওপরে যখন ওভারল্যাপ হবে, দিস ফেজ, দিস টাইপ অফ ফরমেশন ইজ কল্ড টেট্রাড ফরমেশন। টেট্রাড কেন বলে? একটা ক্রোমোজোমের দুটো আর্ম আছে, দুটো আর্ম থাকলে সেই ক্রোমোজোমটাকে বলা হয় ডায়াড। তো একটা ডায়াড আর একটা ডায়াডের উপরে উঠে পড়ছে, কখন উঠছে? জাইগোটিনে হচ্ছে। দ্যাটস ওয়াই দিস ফরমেশন ইজ কল্ড টেট্রাড ফরমেশন। তাহলে তোকে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে টেট্রাড ফরমেশন কোথায় হয়, তুই বলবি এন্ড অফ জাইগোটিনে টেট্রাড ফরমেশন হচ্ছে।
যখন একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোমের উপরে ওভারল্যাপ করছে। ঠিক আছে, এইবার পরের ফেজ হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিনে মানে ক্রোমোজোম দুটো কিরম মুভ করছিল, এরম ভাবে একটা ক্রোমোজোম মুভ করছে, এরম ভাবে একটা ক্রোমোজোম মুভ করছে। এবার কি, উঠে গেল, উঠে যাওয়ার পরে কি এই ক্রোমোজোমটা আবার এখানে চলে আসবে, এই ক্রোমোজোমটা আবার এখানে চলে আসবে, এবার নেমেও যাবে। মানে এরম ভাবে মুভ করতে করতে এরম ভাবে এটা এটা এরম ভাবে মুভ করতে করতে ওপরে উঠে এসেছিল। মুভমেন্টটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে নেমে যাবে ব্যাপারটা। তাহলে তখন যে দেখতে কিরকম লাগবে আবার একটা আরেকটা থেকে নেমে গেলে। এইখানেই হচ্ছে টুইস্ট। ক্রোমোজোমটা নেমে যাওয়ার পরেও একটা আরেকটার উপর থেকে তাদের কিছু স্পেসিফিক রিজিয়ন এরম ভাবে জয়েন হয়ে থেকে যায়। ঠিক আছে, তাদের কিছু স্পেসিফিক রিজিয়ন এরম জয়েন হয়ে থেকে যায়, এবং সেম গোস ফর দ্য পার্পল ওয়ান অলসো। টেট্রাড ভেঙে গেছে, টেট্রাড ছেড়ে নিচে নেমে গেছে, কিন্তু কিছু কিছু রিজিয়ন টেট্রাডের সময় যেগুলো জয়েন করেছিল সেগুলো জয়েনই থেকে যায়। ঠিক আছে, দিস ফরমেশন ইজ কল্ড কিয়াজমা ফরমেশন। কিয়াজমা or কিয়াজমাটা, যেটা ইচ্ছা বলতে পারিস, হুইচ ইজ সিইং or which can be shown in প্যাকাইটিন। ঠিক আছে, এরপর হচ্ছে নেক্সট ফেজ, দ্যাট ইজ ডিপ্লোটিন। এবার দেখ, আমি মার্ক করে দিই তাহলে সুবিধা হবে। ধরে নিলাম এর এইটুকু রিজিয়ানের রং, মানে এই লালটার এইটুকু রিজিয়ানের একটা কালার দিয়ে দিই আমি। এইটুকু রিজিয়ানের কালার ধর এরকম। ঠিক আছে, এইটুকু রিজিয়ন, সরি, এই লালটার এইটুকু রিজিয়নের কালার ধর এইটা, আর এটার এই কালারটা ধর এইটা। ঠিক আছে, তাহলে আর এই ব্রাউনটারও ধর দুটো কালার দিয়ে দিই। একটার ধর এই গ্রিন, আর ওটার ধর ডিপ গ্রিন। ঠিক আছে, এইবার কি হচ্ছে, ডিপ্লোটিন, ইন ডিপ্লোটিন ক্রসিং ওভার ইজ সিন। ক্রসিং ওভার, অ্যান্ড হোয়াট ইজ ক্রসিং ওভার? এই সেগমেন্টটা কেটে এর মাথায় এবং এই সেগমেন্টটা কেটে এর মাথায় গিয়ে লেগে যাচ্ছে ক্রোমোজোম। ক্রসিং ওভার বিটুইন নন সিস্টার ক্রোমাটিডস। হোয়াট ইজ আ নন সিস্টার ক্রোমাটিড? এইটা একটা ক্রোমোজোম, এইটা হচ্ছে একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড হচ্ছে সিস্টার, আর এই একটা ক্রোমাটিড আর এই একটা ক্রোমাটিড হচ্ছে নন সিস্টার। একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে আমি বলবো সিস্টার ক্রোমাটিড, আর দুটো ডিফারেন্ট ক্রোমোজোম অবশ্যই হোমোলগাস পেয়ারে থাকা ক্রোমাটিডকে বলবো আমি নন সিস্টার ক্রোমাটিড। তো ডিপ্লোটিনে কি হচ্ছে, ক্রসিং ওভার অফ সার্টেন রিজিয়ন্স, ক্রসিং ওভার অফ সার্টেন রিজিয়ন্স অফ নন সিস্টার ক্রোমাটিডস। নিচের গুলোতেও কালার দিয়ে দিই, মানে এর এটাও এই কালার, এটা কালো। তাহলে এবার কি হচ্ছে বলতো, সেম ঘটনা, এটারটা কেটে ওটায়, ওটারটা কেটে এটায়, নিচেও তাই, এটারটা কেটে ওটায়, ওটারটা কেটে এটায়। ঠিক আছে, তার মানে দেখতে কিরকম হবে, এবার আমি পুরো সেলটা নিয়ে আঁকি।
সার্টেন রিজিয়ন যেগুলো কি ছিল, কেটে তাহলে কি হয়ে গেছে, এটারটা কালো ছিল, এরটা কালো ছিল, কিন্তু এটা এখন কেটে হয়ে গেছে কি কালারের, মানে যদি আমি পুরো ক্রোমোজোমটাকে এই কালার করতাম তাহলে আরো ভালো বুঝতি। এই কালো ধর, এই ক্রোমোজোমটাকে আমি কালো করে দিই, এই পুরো আর্মটাকে আমি কালো করে দিই, তাহলে বেটার বোঝাতে পারি। আর এর পুরো আর্মটাকে এই কালার করে দিই। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এর কালোটা কালো থাকছে, কিন্তু এন্ড গুলো এই কালারটা নিয়ে নিচ্ছে, কারণ এন্ডে কি হয়েছে, ক্রসিং ওভার হয়েছে। সেম গোস ফর দ্যাট সাইড অলসো। বুঝতে পারলি? এই হলো ক্রসিং ওভার বিটুইন নন সিস্টার ক্রোমাটিডস ইন দা ফেস ডিপ্লোটিন। ঠিক আছে, ডিপ্লোটিনে এই ক্রসিং ওভারটা কমপ্লিটেড হলো। আর যেমন ওই এন্ডে ইয়ে পড়ে থাকার পড়ে আছে, এইখানে এইখানে সেন্ট্রিওল পড়ে আছে, এখনো সেন্ট্রিওলের কপি হয়নি। ঠিক আছে, এইবার কি হলো, এর পরের ফেজ হচ্ছে ডায়াকাইনেসিস। ক্রোমোজোম আলাদা হয়ে গেছে, ক্রোমোজোম আলাদা হয়ে গেছে, এইবার সেন্ট্রিওলেরও কপি তৈরি হয়ে গেছে, সেন্ট্রিওল দুদিকে চলে যায় এই সময়। ঠিক আছে, এই ডায়াকাইনেসিসের এন্ডে দেখা যায় কি, এইখানেই এঁকে দিচ্ছি, এই সেন্ট্রিওল, যে সেন্ট্রিওল দুদিকে চলে গেছে। এবার এই সেন্ট্রিওল থেকে এবার অ্যাস্টার ফর্মেশন হয়, এর মধ্যে ডায়াকাইনেসিসটা এঁকে দিলাম, হ্যাঁ। এরম ভাবে অ্যাস্টার ফর্মেশন হয়ে গেল। এবার এখান থেকে স্পিন্ডেল তৈরি হয়ে যায়। ঠিক আছে, আর ডায়াকাইনেসিসের পরেই চলে আসে মেটাফেজ 1। এই ছবিটা দিয়ে মেটাফেজ 1 এক্সপ্লেন করে দেওয়া যায়, যে একদম ইকুয়েটোরিয়াল রিজিয়নে ক্রোমোজোম গুলো থাকে, ডায়াকাইনেসিসের সময় এতটা মিডল বরাবর থাকে না, ক্রোমোজোম গুলো একটু এদিক ওদিক থাকে। আর মেটাফেজের সময় পুরো একদম মিডল বরাবর ক্রোমোজোম গুলো চলে আসে সেই ইকুয়েটোরিয়াল প্লেন বরাবর, যেমন মেটাফেজ, নর্মাল মেটাফেজে হচ্ছিল। এইবার দেখ অ্যানাফেজ 1, এইখানে আবার একটা টুইস্ট আছে। নর্মাল অ্যানাফেজে কি হচ্ছিল, এই ক্রোমোজোম গুলো মাঝখান থেকে আলাদা হয়ে যাচ্ছিল, এই দিকে চলে যাচ্ছিল আর এই দিকে চলে যাচ্ছিল হাফ হাফ। কিন্তু এই অ্যানাফেজের গল্পটা আলাদা, এই অ্যানাফেজটা আঁকতে হবে। মেটাফেজ আঁকলাম না তাহলে, ডাইরেক্ট অ্যানাফেজে যাচ্ছি।
অ্যানাফেজ। ঠিক আছে, এই অ্যাস্টার। এইবার দেখ, নর্মাল কি হয় যে মাঝখান থেকে আলাদা হয়ে যায়, কিন্তু মিওসিসের অ্যানাফেজ, মিওসিসের লাস্টে কি হচ্ছিল, সেল নাম্বার, সেলের ক্রোমোজোম নাম্বার হাফ হচ্ছিল। এই হাফটা তো এখনো হয়নি, এইবার সেই হাফটা হবে। কি করে হাফ হচ্ছে একটু দেখে নি। দেখ, ক্রোমোজোম বাইভ্যালেন্ট কন্ডিশনে চলে যায়। এইটা ধর 1 নম্বর পেয়ারের ক্রোমোজোম, এটাও 1 নম্বর পেয়ারের ক্রোমোজোম, এটা 2 নম্বরের, এটা 2 নম্বরের। একটা দিকে 1 নম্বরের একটা গোটা বাইভ্যালেন্ট ক্রোমোজোম চলে যায়, একটা গোটা 1 নম্বরের বাইভ্যালেন্ট ক্রোমোজোম। ঠিক আছে, আর একটা দিকে, কালো লাইন দিয়ে ডট করে দিই, যেদিকে যাচ্ছে না সেখানে ডটেড লাইন দিয়ে দিচ্ছি। আর একদিকে আর একটা কালো, আর একটা 1 নম্বরের ক্রোমোজোম চলে যায়। ঠিক আছে, আবার অন্যদিকে কি হচ্ছে, একই রকম ভাবে একদিকে একটা গোটা 2 নম্বরের ক্রোমোজোম চলে আসছে পুরো বাইভ্যালেন্ট কন্ডিশন। আর একদিকে আর একটা গোটা চলে যাচ্ছে। দিয়ে এবার যদি আমি এটাকে এরম ভাবে আলাদা করি, অ্যানাফেজের পরে টেলোফেজ যদি হয়, তাহলে আমি দুখানা সেল পাবো। দুখানা সেলের মধ্যে আমার ক্রোমোজোম কাউন্ট কি হবে? অ্যানাফেজের পরে আমি যদি টেলোফেজ করি তাহলে আমি এখানে দুটো সেল পাবো। বোঝা গেল? দুটো সেল পাবো। দুটো সেলের মধ্যে ক্রোমোজোম কাউন্টটা কিরকম হবে? লাল ক্রোমোজোম, লাল ক্রোমোজোম একটা করে, আর পার্পল ক্রোমোজোম একটা করে। ক্রোমোজোম নাম্বার হাফ হলো। ক্রোমোজোম নাম্বার কটা হয়ে গেছে? দুটো করে হয়ে গেছে। ক্রোমোজোম নাম্বার এতক্ষণ কটা করে ছিল? চারটে করে ছিল। তাহলে টেলোফেজ ওয়ান এর লাস্টে আমার ক্রোমোজোম নাম্বার হাফ হলো। টেলোফেজ ওয়ান হলো হাফ। কি করে হাফ হলো বোঝা গেল? এরপরে হচ্ছে প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টেলোফেজ টু, পুরো আগেকার মতো। মানে এবার কি হচ্ছে, এবার কি হবে, এবার স্পিন্ডল ফাইবার দুদিকে আছে, দুদিকে এই ধর সেন্ট্রিওল আছে, স্পিন্ডল ফাইবার তৈরি হবে। এবার মাঝখান থেকে আলাদা হবে, মানে যেটা মাইটোসিসে হচ্ছিল এতক্ষণ, সিম্পল মাইটোসিস। এবার সিম্পল মাইটোসিস যেটা প্রথমে পড়ালাম, এই দুদিক থেকে স্পিন্ডল ফাইবার ফর্ম হলো, দুদিকে টানলো, মাঝখান থেকে আলাদা হয়ে গেল। মানে ছবিটা কিরকম হবে, আমি যে কোনো একটা একে যদি দেখাই তাহলে ছবিটা কিরকম হবে?
ঠিক আছে, পুরো সেম, পুরো আগেকার মতো এই অ্যানাফেজ হবে, এবার আবার এর টেলোফেজ হবে। দিয়ে তাহলে আমি কি পাবো, টেলোফেজ টু এর লাস্টে রেজাল্ট কি পাবো বল দেখি। টেলোফেজ টু এর রেজাল্ট কি হবে, টেলোফেজ টু এরকম ইন্টু টু হবে, এটা একটার জন্য, এই দুটোর জন্য দুবার হবে এটা। তাহলে টেলোফেজের লাস্টে আমি কি পাবো, দুটো সেল পাবো, টোটাল চারটে সেল পাবো। মানে এখান থেকে দুটো হয়েছিল, এখান থেকে দুটো হয়েছিল, এই এক একটা ডিভাইড করবে, এইটা একবার ধর, এইটা একবার ডিভাইড করে দুটো করবে, এটা একবার ডিভাইড করে দুটো করবে, তাহলে হচ্ছে কটা, টোটাল চারটে হচ্ছে। তাহলে আমি চারটে সেল পাবো। কি রকম সেল পাবো চারটে, চারটে সেল পাবো, একটা করে লাল, একটা করে পার্পল ক্রোমোজোমের সিঙ্গেল করে মোনোভ্যালেন্ট কন্ডিশন। মানে ঠিক আছে, বল কে বুঝতে পারলি না টেলোফেজ টু, বল, একে একে প্রশ্ন কর, না বুঝতেই পারিস অসুবিধার কিছু নেই, বল। এই হলো কমপ্লিট মিওসিস। মানে এই সেলটা ছিল কত, এই সেলটা ছিল একটা টু এন সেল, মানে টু এন ইকুয়াল টু চার, চারখানা ক্রোমোজোম। এন্ডে আমি কি পেলাম, প্রত্যেকটার মধ্যে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে গেল এন। তাহলে একটা টু এন সেল ভাঙলো দুটো এনে, দিয়ে সেই এন গুলো একটা করে এনে ভাঙলো। বোঝা গেল, বল, একে একে বল এবার কি কি সমস্যা পায়। বল বল বল। সবাই বুঝতে পেরেছি, সৌগত, সঞ্জনা, অরিন্দম, রূপঙ্কর, আভাস, রনি, অরিত্র। হুম, ফাইলটা লাগবে? আচ্ছা, তাহলে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, ভিডিও রেকর্ডের আছে, দেখে নিস আর একবার। রেখে দিলাম, হ্যাঁ। হুম, বলো। হ্যাঁ, না না না, ইন্ডিভিজুয়াল কপি একটা করেই হয়, এন এর পরে আর কপি হয় না। ঠিক আছে, হ্যাপ্লয়েড সেটই লাস্ট, হ্যাপ্লয়েড সেট লাস্ট হবে না কেন, তুই আমাদের বডিতে 46টা ক্রোমোজোম আছে, 23টা হয়ে গেল, মানে প্রত্যেকটা পেয়ারের একটা করে তো থাকছে 23টা হলে। এবার 23টাকে তুই হাফ করলে কি 17টা হচ্ছে, তাহলে তার প্রতিটা পেয়ারের একটা করে ক্রোমোজোম থাকবে না, ঠিক না? বুঝতে পারলি, 46টা মানে কি, 23টা পেয়ারের দুটো করে আছে, আর 23টা মানে কি প্রতিটা পেয়ারের একটা করে যদি থাকে। তো এটাকে যদি আমি হাফ করি তাহলে তো 17টা, তাহলে সেটা তো পসিবল নয়, ঠিক না? 17টা বলছি কেন, 23টার হাফ করলে কত হয়, ওই 13টা হয়, মনে হয় 12.5টা। সম্ভব নয়, 13টা ধরলেও সম্ভব নয়, কারণ টোটাল সেটটা তো ভেঙে যাচ্ছে, ঠিক কি না? টোটাল সেটটা তো ভেঙে যাচ্ছে, প্রত্যেকটা সেটের একটা করে ক্রোমোজোম তো থাকতেই হবে, নাহলে সব ক্যারেক্টার যাবে কি করে। বোঝা গেছে সৌগত, উত্তর পাওয়া গেছে প্রশ্নে। হুম, তাই জন্য সেটা সম্ভব নয়। আর কারুর কোনো প্রশ্ন, আশা করছি প্রশ্ন থাকা উচিত নয়, তাও যদি থাকে আমাকে জিজ্ঞাসা করবি, আর ভিডিও তো পেয়ে যাবি একটু পরে। ঠিক আছে, দেখবি, ইন্টারেস্টিং টপিক, ইম্পর্টেন্ট টপিক, ভালো করে দেখে নিবি, গো থ্রু করে নিবি, তৈরি করে নিবি। এটা এইখানেই তৈরি হয়ে গেল, পড়তে কিচ্ছু পড়তে হবে না, যতটুকু বুঝলি ততটুকু লিখলেই হবে।
প্রত্যেকটা টপিক তাই এখনো অব্দি যেগুলো পড়িয়েছি, একটা টপিক মুখস্থ করার টপিক নয়। যত যার ভালো গ্রাসরুট কনসেপ্ট সে তত ভালো লিখতে পারবে। কোনো রকম বড় সড়ো বই পত্র কিচ্ছু পড়ার দরকার নেই। সিম্পল নলেজ গ্যাদার কর, তাহলেই হবে। ঠিক আছে? নিজের নোট নিজে বানিয়ে নিতে পারবি। আমি তো আছি, তাও তাও নিজের বানানো জিনিসের মহিমা আলাদা। যাই হোক, দেখে নিস একবার। রেখে দিলাম।